বিএনপি সম্প্রতি দেশের রাষ্ট্রব্যবস্থা আর সংবিধান এই পুরো কাঠামোটা সংস্কারের জন্য ৩১ দফার একটা রূপরেখা ঘোষণা করেছে। হুম। তাদের লক্ষ্য, যেমনটা তারা বলছে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে আবার ঠিক পথে আনা আর অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। হ্যাঁ, এটা তো বেশ বড় একটা পরিকল্পনা মনে হচ্ছে। দেশের শাসন পদ্ধতি থেকে শুরু করে নির্বাচন, অর্থনীতি, সমাজ, অনেক কিছু নিয়েই তারা প্রস্তাব রেখেছে। ঠিক তাই। তো আজকে আমরা এই ৩১ দফার একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ঠিক কি পরিবর্তনের কথা এখানে বলা হচ্ছে, এই প্রস্তাবগুলোর মূল কথাটাই বা কি, সেটা একটু বোঝার চেষ্টা আর কি। আচ্ছা। আমাদের এই আলোচনাটা হচ্ছে মূলত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করে। আর শুরুতেই একদম প্রথম দফাতেই একটা লক্ষ্যের কথা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি সেটা? যে একটা অন্তর্ভুক্তিমূলক, সবাইকে নিয়ে কোনো রকম বৈষম্য ছাড়া আর সম্প্রীতির একটা বাংলাদেশ গড়া। তারা বলছে সবার মতামত নিয়ে একটা নতুন সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্টে পৌঁছানোর কথাও। এই আইডিয়াটা কিন্তু পুরো পরিকল্পনাতেই ঘুরে ফিরে এসেছে। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং। তাহলে চলুন শুরু করা যাক গণতন্ত্র আর নির্বাচন ব্যবস্থা নিয়ে কি বলা হয়েছে সেটা দিয়ে। আমার চোখে পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর একটা হলো ওই যে নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, দফা ২-এ আছে এটা। এর কারণটা কি বলা হচ্ছে? দেখুন, তাদের বক্তব্য অনুযায়ী এর মূল কারণ হল গণতন্ত্র আর জনগণের ভোট দেওয়ার অধিকারটা আবার ফিরিয়ে আনা। তারা মনে করছে এর মাধ্যমেই একটা নিরপেক্ষ নির্বাচনের সাংবিধানিক গ্যারান্টি তৈরি হবে। সুষ্ঠু নির্বাচনটাই হলো আসল লক্ষ্য। আচ্ছা। আর এর সাথেই কিন্তু নির্বাচন কমিশন সংস্কারের বিষয়টা একদম সরাসরি জড়িত, দফা ৭-এ যেটা বলা হয়েছে। হ্যাঁ, ওটা দেখেছি। বর্তমান যে নির্বাচন কমিশনার নিয়োগ আইনটা আছে ২০২২-এর, ওটা সংশোধন করে একটা সম্পূর্ণ স্বাধীন, কার্যকর আর নিরপেক্ষ কমিশন গঠনের কথা বলা হয়েছে ওখানে। ঠিক, একদম। আর এই সংস্কারেরই অংশ হিসেবে কিন্তু সব কেন্দ্রে ইভিএম ব্যবহার না করে কাগজের ব্যালেটে ভোট নেওয়ার কথা বলা হয়েছে। ওহ, ইভিএম বাদ দেওয়ার প্রস্তাব? হ্যাঁ, আর স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বন্ধ করার প্রস্তাবও কিন্তু এর সাথেই আছে। আসলে মূল উদ্দেশ্যটা হল নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থাটা ফিরিয়ে আনা। বোঝা যাচ্ছে। আচ্ছা, ক্ষমতার ভারসাম্যের প্রশ্নেও তো কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দেখলাম। যেমন প্রধানমন্ত্রী পদে একজন পরপর ২ মেয়াদের বেশি থাকতে পারবেন না, দফা ৪। হ্যাঁ, ওটা একটা বড় প্রস্তাব। আর সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও কথা উঠেছে, দফা ৬। হ্যাঁ, এই ৭০ অনুচ্ছেদের বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এই অনুচ্ছেদটার জন্যই তো সংসদ সদস্যরা সাধারণত নিজের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারেন না। ঠিক। তো প্রস্তাবে বলা হচ্ছে যে শুধুমাত্র খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেমন ধরুন আস্থা ভোট, বাজেট পাস বা সংবিধান সংশোধন, এগুলো ছাড়া অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত। এটা হলে সংসদের বিতর্কগুলো আরও প্রাণবন্ত হতে পারে, তাই না? তা ঠিক, আরও গভীরে আলোচনা হতে পারে। আচ্ছা, আরেকটা বেশ নতুন ধরনের প্রস্তাব চোখে পড়ল। সেটা হলো বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে সংসদে একটা উচ্চকক্ষ তৈরি করা। দফা ৫-এ আছে এটা। এটা কি সংসদীয় কাঠামোতে একটা বড়সড় পরিবর্তন আনবে? অবশ্যই। আমার তো মনে হয় এটা একটা বড় পরিবর্তন। এর মাধ্যমে বিভিন্ন পেশা, বিভিন্ন ক্ষেত্রের যারা অভিজ্ঞ, জ্ঞানী মানুষজন আছেন, তাদের সরাসরি আইন তৈরির প্রক্রিয়ায় যুক্ত করার একটা সুযোগ তৈরি হবে। পলিসি মেকিং বা নীতি নির্ধারণে আরও গভীরতা, আরও বৈচিত্র্য আসতে পারে এর ফলে। ইন্টারেস্টিং। এবার একটু আসা যাক সুশাসন, ক্ষমতার পৃথকীকরণ আর বিচার বিভাগের সংস্কারের দিকে। রাষ্ট্রের যে ৩টা মূল স্তম্ভ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ, এদের ক্ষমতার মধ্যে একটা স্পষ্ট ভারসাম্য আনার কথা বলা হয়েছে দফা ৩-এ। হ্যাঁ। সেই সাথে রাষ্ট্রীয় আর সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর পুনর্গঠনের কথা উল্লেখ করা হয়েছে, দফা ৮। মনে হচ্ছে স্বচ্ছতা আর জবাবদিহিতার উপর খুব বেশি জোর দেয়া হচ্ছে এখানে। একদম ঠিক। বিশেষ করে দেখুন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বেশ কয়েকটা সুনির্দিষ্ট প্রস্তাব এসেছে দফা ৯। হ্যাঁ, কি আছে ওখানে? এখানে মাজদার হোসেন মামলার রায়ের কথাটা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ওই রায়টা তো বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার ক্ষেত্রে একটা মাইলফলক ছিল। ঠিক। তো সেই রায়ের আলোকেই বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা হচ্ছে।
এর মধ্যে যেমন আছে একটা জুডিশিয়াল কমিশন গঠন করা, আচ্ছা। নিম্ন আদালতের প্রশাসনিক নিয়ন্ত্রণটা সুপ্রিম কোর্টের হাতে দেওয়া, বিচারপতিদের অভিশংসনের জন্য পুরনো যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থাটা ছিল সেটা আবার ফিরিয়ে আনা, হুম। এইগুলো। হুম। তার মানে বিচার ব্যবস্থার স্বাধীনতা আর কার্যকারিতা দুটোই বাড়ানোর চেষ্টা। হ্যাঁ, এবং বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও একটা সুনির্দিষ্ট আইন করার কথা বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে মেধা, প্রজ্ঞা, সততা, সুনাম এইগুলোই হবে মূল ক্রাইটেরিয়া বা মানদণ্ড। আচ্ছা, প্রশাসনিক সংস্কারের জন্যও তো একটা আলাদা কমিশন গঠনের প্রস্তাব দেখলাম, দফা 10-এ। এর উদ্দেশ্যটা কি? এর মূল লক্ষ্য হল প্রশাসনকে দলীয় রাজনীতির প্রভাব থেকে মুক্ত রাখা আর কি, এবং আরও দক্ষ করে তোলা। মানে মেধা, যোগ্যতা, সততা, অভিজ্ঞতা এগুলোর ভিত্তিতেই সরকারি চাকরিতে নিয়োগ, বদলি, পদোন্নতি নিশ্চিত করার কথা বলা হয়েছে। মানে একটা প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরির চেষ্টা। ঠিক। এতে জনপ্রশাসনের কার্যকারিতা বাড়বে, এটাই আশা করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধেও তো একটা বেশ শক্ত অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে দফা 12-তে। বিশেষ করে গত প্রায় ১.৫ দশকের, মানে ২০০৯ সাল থেকে বড় বড় অর্থপাচার আর দুর্নীতির যে অভিযোগগুলো আছে সেগুলো তদন্ত করে শ্বেতপত্র প্রকাশ করার কথা বলা হয়েছে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, দোষীদের বিচারের আওতায় আনা এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে। দুদক, মানে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার কথাও তো আছে। অবশ্যই, দুদককে আরও শক্তিশালী, স্বাধীন এবং কার্যকর করার জন্য এর আইন সংস্কারের প্রস্তাব আছে। আর একই সাথে সংবিধানেও কিন্তু ন্যায়পাল বা ওম্বুডসম্যানের একটা পদের কথা উল্লেখ আছে, যেটা আসলে কখনো কার্যকর হয়নি। ও হ্যাঁ, ন্যায়পাল। সেই ন্যায়পালের পদটাকে কার্যকর করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এই পদটা কিন্তু সরকারি প্রশাসনের বিরুদ্ধে জনগণের যে অভিযোগগুলো থাকে সেগুলো নিষ্পত্তিতে একটা বড় ভূমিকা রাখতে পারে। এটা একটা ভালো পয়েন্ট। আচ্ছা, মানবাধিকার আর আইনের শাসনের প্রশ্নে কি বলা হয়েছে? দফা 13-তে দেখলাম কিছু বিষয়। হ্যাঁ, এখানে কিছু খুব জরুরি অঙ্গীকার আছে, যেমন গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং পুলিশ বা অন্য কোনো বাহিনীর হেফাজতে নির্যাতন বন্ধ করার কথা বলা হয়েছে। এটা তো খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু বন্ধ করাই নয়, গত বছরগুলোতে এই ধরনের যত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আছে সেগুলো সুষ্ঠু তদন্ত এবং বিচারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আচ্ছা। এছাড়াও দেখুন, ক্ষমতাটাকে শুধু কেন্দ্রে না রেখে, মানে ক্ষমতা বিকেন্দ্রীকরণের কথা বলা হয়েছে। স্থানীয় সরকার, মানে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, এগুলোকে আরও শক্তিশালী এবং স্বায়ত্তশাসিত করার প্রস্তাব আছে দফা 20-তে। যাতে তারা নিজেরাই নিজেদের এলাকার শিক্ষা, স্বাস্থ্য বা অন্যান্য সেবাগুলো ঠিক মতো দিতে পারে। হ্যাঁ, এবং কেন্দ্রীয় প্রশাসনের হস্তক্ষেপ ছাড়াই যেন তারা কাজ করতে পারে। আর প্রতিরক্ষা বাহিনীকে দফা 19 বিতর্কের ঊর্ধ্বে, মানে একটা পেশাদার শক্তি হিসেবে রাখার কথা বলা হয়েছে। ধর্মীয় বা জাতিগত সংখ্যালঘু যারা আছেন তাদের সম্পূর্ণ নিরাপত্তা আর সমান অধিকার নিশ্চিত করার অঙ্গীকারও আছে দফা 15-তে। অনেকগুলো বিষয়। এবার একটু অর্থনৈতিক আর সামাজিক নীতিমালার দিকে যদি তাকাই, এখানেও একটা অর্থনৈতিক সংস্কার কমিশন গঠনের প্রস্তাব দেখলাম দফা 14-তে। এই কমিশনের মূল কাজটা কি হবে? এর প্রধান লক্ষ্য হল অর্থনৈতিক যে বৈষম্যটা আছে সেটা কমানো এবং প্রবৃদ্ধির সুফলটা যেন সমাজের সবার কাছে পৌঁছায় সেটা নিশ্চিত করা। মানে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার, সেগুলোকে ভিত্তি ধরে একটা ফেয়ার বা ন্যায্য অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হচ্ছে। আর এর অংশ হিসেবেই দেখুন, শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করা, তাদের কাজের পরিবেশ নিরাপদ করা, শিশুশ্রম বন্ধ করা আর অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার প্রস্তাব আছে। এটা দফা 16-তে। আচ্ছা, বন্ধ হয়ে যাওয়া যে রাষ্ট্রীয় কলকারখানাগুলো আছে, যেমন ধরুন পাটকল, কাপড়ের কল বা চিনি কল, সেগুলো আবার চালু করার উদ্যোগ নেওয়ার কথা তো বলা হয়েছে। হ্যাঁ, সেই প্রস্তাবও আছে। আর প্রবাসী কর্মীরা যে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠান সেটার গুরুত্ব স্বীকার করে তাদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো এবং বিদেশে থেকেও যেন তারা ভোট দিতে পারেন, মানে ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টাতেও জোর দেওয়া হয়েছে। এটা তো প্রবাসীদের দীর্ঘদিনের একটা দাবি। ঠিক। আর দেশের যে অনগ্রসর এলাকাগুলো আছে, যেমন ধরুন চরাঞ্চল, হাওড় এলাকা বা চা বাগান অঞ্চল, সেখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিশেষ কর্মসূচি নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে এই 16 নম্বর দফাতেই। মানে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আনার একটা চেষ্টা।
আচ্ছা, জ্বালানি খাত নিয়েও তো কিছু প্রস্তাবনা দেখলাম, বিশেষ করে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বা দ্রুত ভাড়া ভিত্তিক প্ল্যান্ট সংক্রান্ত যে চুক্তিগুলো আছে সেগুলো রিভিউ করা। হ্যাঁ, এবং ওই সংক্রান্ত যে দায়মুক্তি আইনটা আছে সেটা বাতিল করার কথা বলা হয়েছে। আর নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দেওয়ার কথাও আছে, মানে সোলার বা উইন্ড পাওয়ার। এটা দফা 17-তে। দেশের নিজস্ব গ্যাস বা অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধান আর উত্তোলনের ওপরও তো গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, সেটাও আছে। এখানে মূল লক্ষ্যটা মনে হচ্ছে যে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানো, মানে এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা আর কি, এবং এই খাতে স্বচ্ছতা আর জবাবদিহিতা আনা। একই সাথে দেশি বিদেশি বিনিয়োগ, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ যাতে বাড়ে, সেজন্য প্রয়োজনীয় নীতি আর পরিবেশ তৈরির কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, সেটা ওই অর্থনৈতিক প্রস্তাবগুলোর মধ্যেই পড়ে। দেশের তো বিশাল একটা তরুণ জনগোষ্ঠী আছে, তাদের জন্য কি ধরনের প্রস্তাব রাখা হয়েছে? ওই যে শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতার বিষয়টা, ওটা বেশ আলোচিত হচ্ছে দেখলাম দফা 22-এ। হ্যাঁ, প্রস্তাবে বলা হয়েছে যে চাকরি না পাওয়া পর্যন্ত অথবা 1 বছর, দুটোর মধ্যে যেটা আগে হবে, শিক্ষিত বেকারদের একটা নির্দিষ্ট হারে বেকার ভাতা দেওয়া হবে। এটা তো একটা বড় ব্যাপার। এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, মানে তরুণ জনসংখ্যার যে সুবিধা, সেটাকে কাজে লাগানো। আর নারীর ক্ষমতায়নের কথাও তো আছে দফা 23-এ। হ্যাঁ, বেশ জোরালোভাবেই আছে। সংসদে এবং স্থানীয় সরকারে নারীদের প্রতিনিধিত্ব আরও বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষা আর স্বাস্থ্য, এই দুটো খাতে জিডিপির 5% করে বরাদ্দ বাড়ানোর যে প্রস্তাব দফা 24, 25, 26, এটা তো বিশাল উচ্চাভিলাষী মনে হচ্ছে। তা তো বটেই। যুক্তরাজ্যের NHS-এর আদলে একটা সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা চালু করা আর সবার জন্য হেলথ কার্ড, এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে তো দেশের স্বাস্থ্য ব্যবস্থা একটা বিপ্লব ঘটে যাবে। নিঃসন্দেহে এটা একটা বিরাট লক্ষ্য, তবে লক্ষ্যটা খুবই প্রয়োজনীয়। শিক্ষাক্ষেত্রেও দেখুন, বাজারের চাহিদার সাথে মিল রেখে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজানো, গবেষণায় বিনিয়োগ বাড়ানো আর মাতৃভাষায় শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনের কথাও তো আছে। হ্যাঁ, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের কথাও বলা হয়েছে। আর স্বাস্থ্য খাতে মূল লক্ষ্য হল সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা, যাতে টাকার অভাবে বা সুযোগের অভাবে কেউ বিনা চিকিৎসায় মারা না যায়। আর দারিদ্র্য যতদিন পুরোপুরি দূর না হচ্ছে, ততদিন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর কথাও বলা হয়েছে। আচ্ছা, এবার আসি কৃষি খাতে। এটা তো আমাদের অর্থনীতির মেরুদণ্ড। এই বিষয়ে কি কি প্রস্তাব আছে? দফা 27-এ দেখলাম কিছু বিষয়। হ্যাঁ, কৃষকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে, যেমন ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা। এটা একটা বড় দাবি। ঠিক। এজন্য প্রতিটি ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন করার কথা বলা হয়েছে, শস্য বীমা চালু করা আর কৃষি জমি যাতে অন্য কাজে, মানে অকৃষি কাজে ব্যবহার না হয়, সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার প্রস্তাবও আছে। এগুলো তো কৃষকদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া। একদম। এছাড়া কৃষি গবেষণা, মৎস্য চাষ, পশুপালন এই খাতগুলোর উন্নয়ন এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি বাড়ানোর জন্য উৎসাহ দেওয়ার কথাও বলা হয়েছে। সব মিলিয়ে দেখলে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার একটা চেষ্টা দেখা যাচ্ছে। এর সাথে পরিকল্পিত নগরায়ন আর গ্রামের দিকে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমে শহরের ওপর চাপ কমানোর প্রস্তাবও দফা 31-এ যুক্ত হয়েছে, তাই না? হ্যাঁ, সেটাও আছে। শহর এবং গ্রামের মধ্যে সুযোগ সুবিধার যে পার্থক্য, সেটা কমানোর একটা চেষ্টা। আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বাকি রয়ে গেছে, যেমন ধরুন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। এজন্য একটা মিডিয়া কমিশন গঠন করার কথা বলা হয়েছে। আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো যেগুলোকে নিবর্তনমূলক আইন বলা হচ্ছে, সেগুলো বাতিলের প্রস্তাবও আছে দফা 11-তে। সাগররুনি হত্যাকাণ্ড সহ সংবাদ মাধ্যমের ওপর যত নির্যাতনের অভিযোগ আছে, সেগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করার অঙ্গীকারও করা হয়েছে। এই প্রস্তাবগুলো তো সংবাদ মাধ্যমের স্বাধীনতা আর মানুষের মত প্রকাশের অধিকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই। একইভাবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বলা হয়েছে, জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মানে ফরেন পলিসি হবে ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট। এটা আছে দফা 18-তে।
আর সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবেলায় সে ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে এর সাথে এটাও নিশ্চিত করার কথা বলা হয়েছে যে সন্ত্রাসবিরোধী আইন যেন ভিন্ন মত বা রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ ভারসাম্য। আরেকটা বিষয়, মুক্তিযুদ্ধে শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তাদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া আর মুক্তিযুদ্ধদেরও একটা নির্ভুল তালিকা প্রস্তুত করার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে দফা ২১-এ। এটা তো একটা বেশ আবেগজড়িত বিষয়ও। হ্যাঁ, এটা যেমন আবেগের বিষয়, তেমনি জাতীয় ইতিহাসের সঠিক সংরক্ষণের জন্য খুব জরুরি। ঠিক। এছাড়া আরও কিছু বিষয় আছে, যেমন দেশের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা দফা ২৮, জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকিগুলো আছে সেগুলো মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়া দফা ২৯, বিশেষ করে নদী ড্রেজিং করা, বনায়ন, দূষণ রোধ এগুলো। আর তথ্য প্রযুক্তি খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া দফা ৩০। এই বিষয়গুলোও কিন্তু পরিকল্পনায় জায়গা পেয়েছে। বাহ, সব মিলিয়ে দেখলে এটা তো আসলে একটা বিশাল এবং খুবই বিস্তৃত রূপরেখা। আজকের আলোচনায় আমরা চেষ্টা করলাম বিএনপির প্রস্তাবিত এই ৩১ দফার প্রায় সব দিকে একটু আলো ফেলতে। এর মধ্যে যেমন সংবিধান আর প্রশাসন কাঠামোয় বড় ধরনের সংস্কারের কথা আছে, তেমনি নির্বাচন ব্যবস্থার পরিবর্তন, অর্থনীতি আর সামাজিক নীতিতে নতুন কিছু দিক নির্দেশনা আর সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার বেশ জোরালো অঙ্গীকারও দেখা যাচ্ছে। ঠিক বলেছেন। এই দফাগুলো আসলে একটা রাজনৈতিক দলের চোখে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হতে পারে তারই একটা চিত্র বা ভিশন তুলে ধরে। দেশের বর্তমান শাসন ব্যবস্থা, অর্থনীতি বা সামাজিক কাঠামো নিয়ে যে আলোচনা বা বিতর্কগুলো চলছে, আমার মনে হয় এই প্রস্তাবগুলো তাতে নতুন একটা মাত্রা যোগ করল। অবশ্যই এগুলো নিয়ে আরও গভীর বিশ্লেষণ, আরও আলোচনার সুযোগ তৈরি হলো। হ্যাঁ, আর এই প্রস্তাবগুলো সামনে রেখে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠবে, যেমন এতগুলো ব্যাপক সংস্কার একসাথে বাস্তবায়ন করাটা আসলে কতটা সম্ভব, এর জন্য কী ধরনের রাজনৈতিক ঐক্য বা বোঝাপড়া দরকার হবে, প্রাতিষ্ঠানিক সক্ষমতাই বা কতটা লাগবে। আর এখানে কিন্তু মূল চ্যালেঞ্জগুলো লুকিয়ে আছে, তাই না? একটা রূপরেখা ঘোষণা করা তো একটা ধাপ, কিন্তু সেটাকে সফলভাবে মাটিতে নামানো মানে বাস্তবায়ন করা, সেটা সম্পূর্ণ ভিন্ন একটা চ্যালেঞ্জ। একদম। এর জন্য যেমন দরকার হবে ব্যাপক পরিকল্পনা আর প্রস্তুতি, তেমনি লাগবে বিপুল পরিমাণ রিসোর্স বা সম্পদ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং একটা জাতীয় সংলাপ বা কনসেনসাস তৈরির চেষ্টা। এই প্রশ্নগুলো না হয় ভবিষ্যতের আলোচনার জন্য তোলা রইল। হ্যাঁ, সেটাই ভালো। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আরও অনেক আলোচনা হবে।